তোমরা আগের ভিডিওগুলিতে সরল সুদ কষার বেশিরভাগ অঙ্কগুলি দেখেছো, কিন্তু যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। আর আজকে আমরা তার বাকি অঙ্কগুলো সলভ করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি গ্যারান্টি দিচ্ছি সেগুলো পরীক্ষায় আসবে, তোমরা অবশ্যই সেগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আমি বিশ্বজিৎ, তোমরা দেখছো এডুটেক কেয়ার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমরা 18 নম্বর অঙ্কটা শুরু করছি। কোন ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকের দীপুবাবু বছরে প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 18 নম্বর অঙ্ক, তার ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন? 15,000 টাকা। তাহলে সেটা কি হয়ে যাবে? আমাদের প্রিন্সিপাল অর্থাৎ আসল 15,000 টাকা। তো এই 15,000 টাকা দেওয়ার 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নেন। তাহলে 3 মাস পরে 3,000 টাকা তুলে নেন। তাহলে 15,000 টাকাটা খাটবে কত মাস? 3 মাস খাটবে। তাহলে টাইম হয়ে যাবে আমাদের 3 মাস। তাহলে এটাকে আমরা বছরে করলে কি হয়ে যাবে? 12 দিয়ে ভাগ করতে হবে। 3 4 12, তাহলে 1/4 এত বছর। আচ্ছা, আর ব্যাংকের সুদ কত বলেছে? সুদের হার হচ্ছে 5%। তাহলে আমরা এই 3 মাসে কত সুদ পাবো সেটা আমরা বের করে নেব। তাহলে দেখো I ইকুয়াল টু আমরা কি জানি? P/100। তাহলে P হচ্ছে 15,000, D হচ্ছে আমাদের 1/4 ইন্টু 5/100। দুটো জিরো গেল। তাহলে 4 2 দিয়ে যাচ্ছে আমাদের 2 দিয়ে যাচ্ছে 7 2 গুণ 14, 5 2 গুণ 10। তাহলে 75 ইন্টু 5, তাহলে কত হচ্ছে? দেখো 5 হচ্ছে 25, 5 সাথে 35, 36, 37। তাহলে আপাতত আমি এটাই রাখছি, এত টাকা, তাই তো? এইবার বলেছে যে 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিলেন। তাহলে 3 মাস পরে যদি 3,000 টাকা তুলে নেন, তাহলে এবার আসল কত হয়ে যাবে? তাহলে এটা যদি আমরা P1 ধরি, তাহলে এবার P2 যদি ধরে নিচ্ছি, এটা I2 ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে P2 এবার 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিলেন। তাহলে 15,000 থেকে 3,000 বাদ চলে যাবে। তাহলে কত হয়ে যাবে? 12,000 টাকা। 12,000 টাকা। তাহলে বলেছে যে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার 8,000 টাকা জমা দিলেন। অর্থাৎ টাকা তুলে নেওয়ার 3 মাস পরে তিনি 8,000 টাকা জমা দিলেন। তার মানে কি? এই টাকাটা আরো 3 মাস থাকবে। তাহলে টিটা হয়ে যাবে আবার 3 মাস। তাহলে এটা 3/12 আমরা বছরে করে নিলাম, 1/4 এত বছর। সুদের হার তো সেম থাকবে। এবার এই ক্ষেত্রে তাহলে I2 বের হবে। তাহলে I2 টা কত হবে? সরি, এটাতে I1 হতো। এবার I2 তাহলে কত হবে? মানে P1 তে দিই P2 ইন্টু T ইন্টু R/100। তাহলে P2 কত? আমাদের 12,000 ইন্টু T কত? 1/4 ইন্টু 5/100। 0 0 কেটে গেল। তাহলে দেখো 4 দিয়ে 3 4 12 শূন্য, তাহলে 3 পাচ্ছে 15, অর্থাৎ 150 টাকা। এইবার বলেছে যে 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দেন। তাহলে এইবার দেখো আমি একটু বোর্ডটা মুছে দিচ্ছি। 3 মাস পরে তাহলে তিনি আবার 8,000 টাকা জমা দেন। তার আগে কত ছিল? 3,000 টাকা তুলে নিয়েছিলেন, 12,000 হয়েছিল। তার মানে এখন আসলটা কত হবে? আসল আমাদের হয়ে যাবে তাহলে 12,000 এর সঙ্গে এবার কি 8,000 টাকা তিনি আরো যোগ করেছিলেন। তো 8,000 টাকা যোগ হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল আমাদের? 20,000 টাকা। এবার বলেছে যে বছরের শেষে, তাহলে দেখো এখানে আগে আমরা কত 3 মাস কেটেছিল 3,000 টাকা জমা দেওয়ার আগে 15,000 টাকাটা, তাই না? তারপরে আমরা 3,000 টাকা তুলে নিলাম, সেটা আবার কেটেছিল 3 মাস, তাহলে 6 মাস কেটে গেছিল। এইবার 8,000 টাকা জমা দেওয়ার পরে তিনি বছরের শেষে কত পাবেন? অর্থাৎ বাকি 6 মাস কাটবে এই 20,000 টাকাটা। তাহলে এইবার সময়টা হচ্ছে আমার 6 মাস। তাহলে 6/12 অর্থাৎ 1/2 এত বছর। তাহলে রেট তো ঠিকই থাকবে, রেট যেটা ছিল 5%। তাহলে এই ক্ষেত্রে আমাদের I3 টা বের করে নিতে হবে। তাহলে I3 টা কত হবে? P3
ইন্টু P3 TR বাই 100। তাহলে P3 কত আমাদের 20,000 টাকা, আর সময় হচ্ছে 1/2 আর 5/100। তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে 100, তাহলে এটা কত হচ্ছে 500। তাহলে দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে সুদ পেয়েছিল 375/2 এত টাকা, তারপরে 150 টাকা, তারপরে 500 টাকা। তাহলে এবার বলছে বছরের শেষে দীপু বাবু সুদে আসলে কত হবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি। তাহলে দেখো, শেষে তিনি কত টাকা জমা করেছিলেন 20,000 টাকা, তার মানে এইটা হচ্ছে আসল। আর প্রতি ক্ষেত্রে আমরা সুদ পেয়েছিলাম কত, প্রথমে I1 I2 আর I3 বের করেছি। তাহলে দীপু বাবু বছরের শেষে সুদে আসলে পাবেন কত। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে এখন আসল কত, আসল হচ্ছে আমাদের 20,000। এবার ওটার সঙ্গে কি যোগ হবে, বাকি যে আমরা এই যে সুদগুলো বের করলাম এগুলো যোগ হবে। তাহলে এখান থেকে আমরা যোগ করলাম 187.5, এইভাবে যোগ করছি, তাহলে সুবিধা হবে যোগ করতে একবারে। 150 আর লাস্টটা কত বেরিয়েছে আমাদের 500। তা আমি এইভাবে যোগ করে দেখাচ্ছি, তাহলে লিখতে সুবিধা হবে। আর এখানে 0.50, এখানে 7, 8 5 13, 8 6 7 8, আর এখানে হচ্ছে 20। তাহলে দীপু বাবু বছরের শেষে কত টাকা পাচ্ছেন, 20,837.50 টাকা। এই অঙ্কটা খুবই স্টার, তোমরা খুব ভালো করে দেখবে, পারলে ভিডিওটা তোমরা আবার প্রথম থেকে দেখবে। 19 নম্বর অঙ্ক। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 24,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। এখানে লক্ষ্য করবে যে ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি কিন্তু ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ তিনি শোধ করবেন। তাহলে আমরা প্রথমে কি ধরে নেব, যে ধার নেওয়ার X বছর পরে তিনি শোধ করবেন। তাহলে এটা কত নম্বর অঙ্ক, 19 নম্বর অঙ্ক। ধরি রহমত চাচা ধার নেওয়ার X বছর পরে সকল টাকা সুদ সহ শোধ করবে। তাহলে দেখো, আমরা কি লিখলাম, যে রহমত চাচা ধার নেওয়ার X বছর পরে সকল টাকা তিনি সুদ সহ শোধ করবেন। তাহলে যে 24,000 টাকা তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন, অর্থাৎ ধার নিয়েছিলেন, সেটা তাহলে X বছর ধরে খাটবে। X বছর ধরে খাটার পর যেটা সুদে আসলে হবে, সেই টোটাল টাকাটাই শোধ করতে হবে তাকে ওই বাড়ি ভাড়া থেকে। তাহলে বাড়ি ভাড়া দেখো প্রতি মাসে বলেছে 5,200 টাকা, তাহলে প্রতি মাসে 5,200 টাকা। তাহলে ওখানে আমরা আগে বছরে হিসাব করে নেবো, অর্থাৎ 12 মাসে, অর্থাৎ 1 বছরে তাহলে কত টাকা হবে। তারপরে আমরা বের করে নেবো যে X - 1 বছরে কত হবে, কেননা আমরা ধার নেওয়ার 1 বছর পরে এখানে বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল, তাই না। তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ করি। তাহলে রহমত চাচা ধার নেওয়ার X বছর পরে টাকা সুদ সহ শোধ করবেন। তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে সুদ কত হবে, I = PTR/100। তাহলে দেখো, প্রথমে পিটা হবে কত, পিটা আমরা এখানে লিখে দিচ্ছি 24,000 না, 2,40,000 টাকা। আর হচ্ছে 12%, আর টিটা হবে কত, টিটা ওই যে X বছর X। তাহলে আয়টা আমরা বের করতে পারবো। তাহলে 2,40,000 ইন্টু TX, আর হচ্ছে আমাদের 12/100। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। তাহলে এখান থেকে, আচ্ছা আমরা এটাকে এইভাবেই রাখি, যে 2400 ইন্টু 12x, এরকমই রাখলাম এত টাকা। তাহলে এটা হলো সুদ। তাহলে সুদে আসলে তাহলে কত হবে, তাহলে সুদে আসলে মানে P + I বের করতে হবে। তাহলে P কত ছিল আমাদের, 2,40,000।
2,40,000 ওর সঙ্গে কি হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে ইন্টু 12x, এটা যোগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে টোটাল টাকা, মানে এই ব্যাংক থেকে তাহলে সুদে আসলে x বছরে কত টাকা টোটাল ধার হয়ে যাবে, তাহলে এত টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই টাকাটাই আমাদেরকে শোধ করতে হবে কি, এই রহমত থেকে শোধ করতে হবে এই 5,200 টাকা দিয়ে। তাহলে এখানে দেখো বলেছে যে ধার নেওয়ার 1 বছর পরে, তাহলে এই ক্ষেত্রে টিটা কত হবে, এই ক্ষেত্রে টিটা হবে যেহেতু 1 বছর পরে, তাহলে এটা হয়ে যাবে আমাদের x-1। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের আসলটা বের করার জন্য আগে একটা কাজ করে নিতে হবে। দেখো প্রতি মাসে কত ভাড়া পায়, প্রতি মাসে ভাড়া পায় 5,200 টাকা প্রতি মাসে, অর্থাৎ 1 মাসে। তাহলে 12 মাসে কত হবে, তাহলে 12 মাসে মানে 1 বছর। তাহলে 1 বছরে ভাড়া পাবে কত, 1 বছরে ভাড়া পাবে, তাহলে 12 দিয়ে গুণ করে নিতে হবে 5,200। তাহলে 12 দুগুণ 24 4, আর এটাকে 2, 5 12 60, 62, দুটা শূন্য। তাহলে 1 বছরে হচ্ছে এত টাকা, তাহলে সেটা খাচ্ছে টিটা, এটা হলো। তাহলে এইবার আমাদের আসলটা হয়ে যাবে কি, 62,400 টাকা হয়ে যাবে আসলটা। আচ্ছা, 62,400 হয়ে যাবে। তাহলে এই টি সময় ধরে এত টাকা কাটবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে সেটা কিসের সাথে সমান হয়ে যাবে, এটার সাথে সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে কি হবে, 2,40,000 প্লাস গুণ 12x ইকুয়াল টু কি হবে, এই 62,400 গুণ x-1। আচ্ছা, তাহলে এবার x দিয়ে এদিকে গুণ করে দিতে হবে, এদিকে তাহলে গুণ করি কত হচ্ছে, 2,40,000 প্লাস 4 12 48 এর 8, আর এটাকে 4 12 দুগুণ 24 আর 4, এটা দুটা শূন্য x, আর এইদিকে হয়ে যাবে 62,400 x মাইনাস 62,400। তাহলে এবার x গুলো এক সাইডে আনবো আর সংখ্যাগুলো একদিকে নিয়ে যাবো। তাহলে 62,400 বিয়োগ 28,800, xটা কমন নিলাম, আর এইদিকে তাহলে কি হয়ে যাচ্ছে, এখান থেকে এটা বিয়োগ গেল আর এটার সঙ্গে এটা যোগ হয়ে যাবে। তাহলে 2,40,000 আর এটা যোগ হয়ে যাবে কি 62,400। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কি হচ্ছে, দেখো 0 0 8 8 6, আর এটা হচ্ছে 1 8 এর 9 3 2 এর 3 3, তাহলে 33,600 x, আর এইদিকে যোগ করলে কত হচ্ছে, দুটা 0 4 2 6 4 10 2 এর 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3,02,400। তাহলে x ইকুয়াল টু কত হবে, 3,02,400 বাই 33,600, তাহলে 0 0 কেটে যাচ্ছে, এটা দিয়ে 9 দিই, তার মানে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে, যে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়া আয় থেকে কত হবে, তাহলে x ধরাই আছে, x হচ্ছে 9, তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের যে ধার নেওয়ার x বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবে। 20 নম্বর অঙ্ক, রথিবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। তো ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে এখানে তার বড় মেয়ের বয়স কত, 13 বছর, আর ছোট মেয়ের বয়স হচ্ছে 8 বছর। তাহলে এটা লিখে দিচ্ছি। তাহলে 20 নম্বর অঙ্ক, বড় মেয়ের বয়স 13, আর এইদিকে ছোট মেয়ের বয়স 8 বছর।
তাহলে বড় মেয়ের বয়স 18 বছর হতে তাহলে আর কত বছর লাগবে? তাহলে 18 থেকে 13 অর্থাৎ 5 বছর পরে বড় মেয়ের বয়স 18 হবে। আর ছোট মেয়ের বয়স কখন 18 হবে? তাহলে 18 থেকে 8 অর্থাৎ 10 বছর পরে ছোট মেয়ের বয়স 18 হবে। তাহলে তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন সেটা তো জানি না, তাই আমরা সেটা এক্স ধরে নিলাম। ধরে নিলাম যে তিনি বড় মেয়ের জন্য x টাকা ও ছোট মেয়ের জন্য y টাকা জমা রেখেছে। তাহলে বড় মেয়ের জন্য যে x টাকা জমা রেখেছিল সেটা তাহলে কয় বছর খাটবে? তার 13 থেকে 18 বছর বয়স হতে তাহলে 5 বছর খাটবে। তাহলে কি হচ্ছে বড় মেয়ের ক্ষেত্রে? তাহলে বড় মেয়ের ক্ষেত্রে কি হবে? বড় মেয়ের ক্ষেত্রে তাহলে p হচ্ছে x, t হয়ে যাবে কত? 18 - 13 অর্থাৎ 5 বছর dx টাকা। আর হচ্ছে ব্যাংকের সুদের হার হচ্ছে 10%। তাহলে এখান থেকে আমরা আইটা বের করতে পারবো। আচ্ছা, এটা p1 নাম দিচ্ছি, এটা i1। তাহলে এখানে i1 টা কত হবে? তাহলে p1 r t বাই 100। তাহলে এখানে x ইনটু r হচ্ছে আমাদের 10 আর t হয়ে যাচ্ছে 5 বাই 100। তাহলে 0 0 কেটে গেল। তাহলে 5 দিয়ে 5 গুণ 10, তাহলে x বাই 2। তাহলে এটা হচ্ছে i1, তাই তো? কিন্তু বলেছে দেখো 18 বছর পরে প্রত্যেক মেয়ে 1,20,000 করে টাকা পাবে। তার মানে 1,20,000 করে যে টাকাটা সেটা তো সুদে আসলে, তাই না? তার মানে আমরা বলতে পারি যে p1 প্লাস i1 ইকুয়াল টু, আমরা বলতে পারি যে 1,20,000। তাহলে p1 প্লাস i1 তাহলে করলে কত হবে? তাহলে x প্লাস 2, x প্লাস 2। তাহলে এখান থেকে আমরা ইজিলি x এর মানটা বের করে নিতে পারবো। তাহলে এটা হয়ে যাচ্ছে 3x বাই 2 ইকুয়াল টু 1,20,000। তাহলে x ইকুয়াল টু কত হবে? তাহলে 1,20,000 ইন্টু 2 বাই 3। তাহলে দেখো এখানে 3 4 12, তারপরে 1 2 3 4, 4টা শূন্য। তাহলে এটা গুণ করলে কত হবে? 4 2 8। তাহলে হয়ে যাচ্ছে, তারপরে 1 2 3 4, এখানে 4টা শূন্য হবে। তাহলে এখানে 4টা শূন্য হলে কত হয়ে যাচ্ছে? তাহলে দেখো বড় মেয়ে তিনি তাহলে বড় মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন? 80,000 টাকা। আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এবার ছোট মেয়ের জন্য ক্ষেত্রে বের করব। ছোট মেয়ের ক্ষেত্রে তাহলে ছোট মেয়ের ক্ষেত্রে আসলটা আমরা p2, যেটা আমরা y ধরেছি একটু আগে, y টাকা জমা রেখেছিলেন, তাই তো? তাহলে এর ক্ষেত্রে সময় tটা কত হবে? তার বয়স ছিল 8, তাহলে তার 18 বছর হতে কত সময় লাগবে? তাহলে করে দেবো 18 - 8 অর্থাৎ 10 বছর ধরে সেই টাকাটা খাটবে। তাহলে 8 তো একই ব্যাংকে রেখেছিল জন্য সরল সুদ 10%। তাহলে এখান থেকে আমরা i2 টা বের করব। তাহলে i2 ইকুয়াল টু কত হবে? p2 ইনটু tr বাই 100। তাহলে এখানে p2 কত হচ্ছে y, t কত হচ্ছে 10, r হচ্ছে আমাদের 10 আর নিচে 100। তাহলে 10 10 10 10 এ 100, আমরা একবারে 1 বাই 1 করতে পারি। তাহলে i2 হয়ে যাচ্ছে আমাদের y, তাই তো? এখানে কি বলেছে? 18 বছর পরে প্রত্যেক মেয়েই 1,20,000 করে পাবে। তার মানে এই ক্ষেত্রে 1,20,000 মানে p2 প্লাস i2 সমান 1,20,000। তাহলে p2 প্লাস i2 সমান আমরা লিখে দিতে পারি যে 1,20,000 টাকা। তাহলে p2 কত? p2 আমরা y ধরেছিলাম, প্লাস i2 কত বেরিয়েছে? y সমান 1,20,000। তাহলে এখান থেকে 2y হবে। তাহলে y ইকুয়াল টু কত হবে? এটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 1,20,000 বাই 2, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 6 অর্থাৎ 60,000 টাকা। তাহলে আমাদের দুটো অ্যান্সার কি হবে? যে রথিন বাবু তার বড় মেয়ের জন্য 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছে। এইবার আমরা 21 এর এ এমসিকিউ গুলো দেখে নিই। দেখো 21 এর 1 নম্বর বলেছে যে বার্ষিক
R% সরল সুদে P টাকা T বছরের সুদ I টাকা হলে তাহলে কোন সম্পর্কটা হবে? তার মানে সবই বলে দিয়েছে। তাহলে I ইকুয়াল টু আমরা কি জানি PTR/100। তাহলে এখান থেকে আমাদের এই সম্পর্কগুলোতে নিয়ে আসতে হবে। তাহলে দেখো I ইনটু যদি এইদিকে 100 করে দিই তাহলে এইদিকে হয়ে যাচ্ছে PTR। তাহলে দেখো কোন সম্পর্কটার সাথে মিলছে? সি নাম্বারের সাথে। এটা হচ্ছে আমাদের 21 এর 1 নাম্বার। তাহলে 1 নাম্বার হয়ে গেল। এবার 2 নাম্বারে চলে আসি। 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে লক্ষ্য করো যে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। দ্বিগুণ হয় বলতে বোঝাচ্ছে যে সুদে আসলে সেটা দ্বিগুণ হচ্ছে, তাই তো? এবার একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। তাহলে আমরা এখানে করতে পারি যে মূলধন অর্থাৎ পিটা আমরা x ধরে নিচ্ছি। তাহলে পিটা যদি x ধরে নিই তাহলে এবার আমাদের আয়টা কত হবে? আয়টা আমরা বের করব, তাই তো? আয়টা বের করতে হবে। তো একসঙ্গে p প্লাস আইটা বলে দেওয়া আছে। দেখো মূলধন 20 বছরে কত হয়? দ্বিগুণ হয়। অর্থাৎ p প্লাস আই 2x দেওয়া আছে, t টা দেওয়া আছে 20 বছর, আটটা আমাদের দেওয়া নেই, সেটা একটা ফিক্স, সেটা 8টা আরই ধরে নিলাম। তো এই ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে p প্লাস আই ইকুয়াল টু আমরা কি জানি যে এখান থেকে তাহলে দেখো p প্লাস আই মানে আমরা জানি যে PTR/100, তাই তো? তাহলে এখান থেকে p কমন নিয়ে 1 প্লাস TR/100। আর এদিকে p প্লাস আই এর মান কত? p প্লাস আই এর মান দেখো 2x। আচ্ছা, তাহলে 2x প্লাস ইকুয়াল টু t এর মান কত? x। তাহলে 1 প্লাস t টা কত? 20। তাহলে 20 ইনটু r/100। তাহলে 20 দিয়ে কত হচ্ছে? 5। x চলে গেল। তাহলে 2 মাইনাস 1 হয়ে গেল 1, আর এই 5 টা গুণ হয়ে গেল 5। অর্থাৎ r টা আমাদের বেরিয়ে গেল 5%। অর্থাৎ ব্যাংকের সুদের হার 5%। এবার r টা বেরিয়ে গেল। এবার আমরা t এর মানটা বের করব। দেখো একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে যে একই সরল সুদের হারে ওই মূলধনই 3 গুণ হবে। অর্থাৎ p টা x হবে। এই ক্ষেত্রে p প্লাস i টা হয়ে যাবে কত? 3 গুণ হবে যেহেতু বলেছে, তাই 3x। আর t টা এই ক্ষেত্রে বের করতে হবে। আর r তো আমরা বের করলাম 5%, তাই না? তো একই রকম ভাবে এই ক্ষেত্রে তাহলে আমরা একবারে লিখে দিতে পারি যে p প্লাস i ইকুয়াল টু p 1 প্লাস TR/100। তাহলে p প্লাস i এখানে কত? 3x, p এর মান x, 1 প্লাস t টা তো বের করতে হবে, r এর মান হচ্ছে 5/100। তাহলে x ক্যান্সেল হয়ে গেল 5 দিয়ে, 5 দুগুণ 10, তাহলে 20। তাহলে এই দিয়ে কত হয়ে গেল? 3 মাইনাস 1 হলো 2, এদিকে t/20, তাহলে t হয়ে গেল আমাদের 40। অর্থাৎ আমাদের কোন অপশনটা হয়ে যাবে? সি নাম্বার অপশন। অর্থাৎ 40 বছরে সেটা 3 গুণ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা 3 নম্বরে চলে আসি যে কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তাই এটাও একই রকম অঙ্ক। দেখো কোন মূলধন দ্বিগুণ হলে, অর্থাৎ আমাদের পিটা হচ্ছে x ধরে নিলাম যে সেটা দ্বিগুণ হলে, অর্থাৎ সুদে আসলে সেটা দ্বিগুণ হয়, অর্থাৎ p প্লাস i টা 2x হয়ে যাবে। পিটা হয়ে যাবে আমাদের 10 বছর। আর এখানে সরল সুদের হার অর্থাৎ 8টা বের করতে হবে। তাহলে p প্লাস i মানে একটু আগে আমরা কি দেখলাম যে p কমন যাচ্ছে 1 প্লাস TR/100। তাহলে p প্লাস i হচ্ছে আমাদের 2x, p টা হচ্ছে x, 1 প্লাস t টা হচ্ছে 10 ইনটু r/100। তাহলে 10 10 এ 100, আর এদিকে x ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2 মাইনাস 1 অর্থাৎ 1, আর এদিকে 10 গুণ হয়ে যাবে। তাহলে r হয়ে গেল আমাদের 10%। তাহলে এখানে অ্যানসার কোনটা হবে? 10%, অর্থাৎ বি নাম্বারটা হবে। আচ্ছা, এবার তারপরে আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। আচ্ছা দেখো 4 নাম্বারটা কি বলেছে? 4 নাম্বারটা বলেছে যে x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x বছরের সুদ x টাকা হলে তাহলে মূলধনের পরিমাণ কত? তাহলে মূলধনের পরিমাণ কত? অর্থাৎ p টা বের করতে হবে। আমরা কি জানি? i ইকুয়াল টু PTR/100, তাই তো? তাহলে x% বার্ষিক সরল সুদের হারে, অর্থাৎ দেখো x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x বছরে, অর্থাৎ টাইম p টা বের করতে হবে। x বছর ধরে খাচ্ছে সুদ কত? x, আর সুদও পাচ্ছে আবার x টাকা। তাহলে এইদিকে x, তাহলে এখান থেকে আমরা p এর মানটা বের করব। x ক্যান্সেল হয়ে গেল। তাহলে p ইকুয়াল টু কত হয়ে যাবে? যে 100/x। তাহলে দেখো কোন অপশনটার সাথে মিলছে? সি নাম্বার অপশনটা। আচ্ছা, তাহলে 4 নাম্বার ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে আসছি 5 নম্বরে। 5 নম্বরে কি বলেছে? বার্ষিক 8% সরল সুদের হারে কোন মূলধনের n বছরের মোট সুদ PNR
বাই 25, তাহলে মূলধনের পরিমাণ কত? তাহলে আমরা আই ইকুয়াল টু আমরা কি জানি? আচ্ছা, এক্ষেত্রে পিটা পি ড্যাশ দিচ্ছি, কেননা এখানে দেখো পি ইউজ করা আছে, সেই জন্য পিটি আর বাই 100, তাই তো? তাহলে এখানে দেখো মোট সুদ বলে দেওয়া আছে, অর্থাৎ আয়ের মান হয়ে যাচ্ছে আমাদের পি এন আর, আচ্ছা পি এন আর বাই 25, এটা বলে দেওয়া আছে। পি ড্যাশ অর্থাৎ মূলধনটা আমাদের বের করতে হবে, আর এখানে এন বছর অর্থাৎ টিটা বলে দেওয়া আছে এন, আর সুদ যেটা আর আরই বলে দেওয়া আছে, এটা হলো। তাহলে দেখো এন আর চলে যাচ্ছে 25 দিয়ে 100, তাহলে পি ড্যাশ সমান কত হয়ে গেল আমাদের 4p। তাহলে কত নম্বর অপশন হয়ে যাচ্ছে আমাদের? বি নম্বরের অপশন। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এবার তাহলে আমরা 21 বি নাম্বারটা করছি, সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। যে ব্যক্তি টাকা ধার করে তাকে অধমর্ণ বলে, এটা হচ্ছে সত্য, কারণ যারা ধার করে তারা অধমর্ণ, আর যারা ধার দেন তাদের বলে উত্তমর্ণ। তাহলে 2 নম্বর বলেছে দেখো, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে, অর্থাৎ পি সমান সমান যদি আমাদের বলেছে যে সরল সুদের হার যদি একই থাকে, এটা সমান সমান যদি এক্স ধরে নিই, তাহলে বলেছে যে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকবে। তাহলে আমরা কি জানি যে আই ইকুয়াল টু পিটি আর বাই 100। তাহলে দেখো পি আর মানে সমান সমান এক্স ধরতে পারি, তাহলে আইটাই থাকলো, আর পি আর আরটার মান এক্স করে দিলাম, তাহলে টি থাকলো এক্স বাই 100। তাহলে দেখো এক্স স্কোয়ার বাই 100 এটা কি হচ্ছে? একটা কনস্ট্যান্ট, আর এটা টি, তাহলে এটা একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে কনস্ট্যান্ট টার্ম যদি এটাকে আমরা কে লিখলাম, এটা টি আই, তার মানে আই প্রপোর্শনাল টু কি হয়ে যাচ্ছে? টি, অর্থাৎ তাহলে দেখো এটা সরল সমানুপাতে থাকছে, তাই এটা ফলস হবে। এবার সি নাম্বারে কি বলেছে? যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? তাহলে ড্যাশে কি হয়ে যাবে? উত্তরবর্ণ। 2 নাম্বার, বার্ষিক আর বাই 2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদ আসল কত? এখানে দেখো আসলটা দিয়ে দেওয়া আছে, তাহলে শুধু আমরা এখান থেকে কি বের করবো? শুধু সুদটা বের করবো, এটা তোমরা বাড়িতে বের করে নেবে। 3 নাম্বার, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া আছে 8:9, তাহলে বার্ষিক সরল সুদের হার বের করতে বলেছে। আচ্ছা, আমরা তো একটা সূত্র জানি, তাই না? পি প্লাস আই ইকুয়াল টু, পি কমন গেলে এখানে 1 প্লাস টি আর বাই 100, এটা জানি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে পি প্লাস আই বাই পি ইকুয়াল টু 1 প্লাস টি আর বাই 100। তো এখানে কি বলে দেওয়া আছে দেখো, যে আসল এবং সুদ আসলের অনুপাত, অর্থাৎ দেওয়া আছে পি বাই পি প্লাস আই, অর্থাৎ এটার অনুপাত দেওয়া আছে কত? 8:9 দেওয়া আছে। তাহলে এখানে কি উল্টা আছে, তাহলে এটা 9:8 হয়ে যাবে। তাহলে 1 প্লাস এখানে আর কি দেওয়া আছে? বার্ষিক সরল সুদের হার, অর্থাৎ টিটা টাইম হয়ে যাবে 1 বছর। তাহলে এখান থেকে আমাদের আরটা বের করে নিতে হবে। তাহলে 9/8 মাইনাস 1 মানে 1/8 ইকুয়াল টু r বাই 100। তাহলে r ইকুয়াল টু 100 বাই r, তাহলে কত হচ্ছে? 4 দিয়ে 4 দুগুণ 8, 4 দিয়ে 25, তাহলে হয়ে যাচ্ছে 12.1/2%। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে আমাদের সি নাম্বারের অঙ্কগুলো হয়ে গেল। এবার 22 নাম্বারের অঙ্কগুলো। 22 এক বলেছে যে কোনো মূলধন 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? এটাও ঠিক একই রকমেরই। তাহলে দেখো এখানে বার্ষিক, অর্থাৎ আমাদের টিটা 1 আর সরল সুদ 8টা বলে দিয়েছে 6.1/4 এত পার্সেন্ট, অর্থাৎ 4 4 6 24 25, তাই তো? এত পার্সেন্ট। এবার বলেছে যে কত বছরে সেটা দ্বিগুণ হবে, অর্থাৎ পিটা যদি এক্স হয় তাহলে কত বছর দ্বিগুণ হবে, অর্থাৎ পি প্লাস আইটা বলে দিয়েছে 2x। তাহলে আমাদের এখান থেকে আমরা তাহলে এই সূত্রটা কাজে লাগিয়ে করবো, যে পি প্লাস আই ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস টি আর বাই 100। তাহলে এখান থেকে আমাদের কিসের মান বের করতে বলেছে? যে কত বছরে সেটা দ্বিগুণ হবে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমরা মানগুলো পুট করে দেবো। এখানে 2x, এর মান হচ্ছে x, তাহলে 1 প্লাস এখানে টিটা বের করতে হবে, আর এর মান দেওয়া আছে 25/4, 100 নিচে 4, তাহলে 25, ব্র্যাকেট ক্লোজ 4। তাহলে x ক্যান্সেল হয়ে গেল, 2 মাইনাস 1 এখানে 1 হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে? টি বাই 4 4 16, তাহলে টি হয়ে যাচ্ছে আমাদের 16। তার মানে এটা হচ্ছে 16 বছরে দ্বিগুণ হবে। এইবার 2 নাম্বারে কি বলেছে? যে আচ্ছা, 2 নাম্বারে বলেছে যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায়
অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অর্থাৎ কত পার্সেন্ট কমলো? 4% থেকে, এটা হচ্ছে আমরা 2 নাম্বার করছি, তাহলে 4% থেকে কমলো কত? 3 পূর্ণ 1/4, এত পার্সেন্ট। তাহলে দেখো 4 - 3 4 12 13, সরি এখানে 3/4, তাহলে এখানে হয়ে যাচ্ছে 15/4, তাহলে 1/4 হয়ে যাচ্ছে। তার মানে 1/4% সুদ হচ্ছে কমে গিয়েছে। কমে যাওয়ার পরে বার্ষিক আয় হয়ে গেছে 60 টাকা কম। তাহলে যদি আমরা মূলধনটা x ধরে নিই, তাহলে কি হয়ে যাবে? 1/4%, তাহলে এটা তো যেহেতু কি সুদের হার, তার মানে কি এটাকে 1/100, তাই তো? 1/100 ইন্টু x ইকুয়াল টু, তাহলে কত হবে? ওই যে 60 টাকা কম, ইকুয়াল টু 60, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে? 4/24 আর 3টা শূন্য, অর্থাৎ 24,000 টাকা হয়ে যাবে। এইবার 3 নাম্বার, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হয়ে যাবে? এটা একই রকম, তোমরা আসলটা ধরে নেবে। আসলটা ধরে নিলে তাহলে এখান থেকে বলেছে সুদ আসলের 8/25, অর্থাৎ সুদটা হয়ে যাবে কত? 8x/25। এবার বাকি তোমাদের সময় দেওয়া আছে, আর কি বের করতে হবে? আমাদের সুদের হারটা বের করতে হবে, এটা একই রকম বের করতে পারবে। 4 নম্বর অঙ্কটা দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে, তা নির্ণয় করো। দেখো এটা আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করে করব, তোমরা একই রকম ভাবে এটাও বাড়িতে করে নেবে। তাহলে 5 নম্বর অঙ্কটা বলেছে, দেখো বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা, তা নির্ণয় করো। তাহলে এখানে আমরা করে দিচ্ছি অঙ্কটা, লাস্ট অঙ্ক। তাহলে এখানে দেখো আর বলে দেওয়া আছে 5%, আর এখানে কত টাকা, অর্থাৎ পিটা আমাদের বের করে নিতে হবে, আর আই বলে দেওয়া আছে আমাদের 1 টাকা, আর মাসিক সুদ অর্থাৎ টিটা বলে দেওয়া আছে 1 মাস মাসিক সুদ, অর্থাৎ প্রতি মাসে, তাহলে 1/12। তাহলে এখান থেকে ইজিলি আমরা পিটা বের করে নিতে পারবো, আই ইকুয়াল টু PTR/100। তাহলে আই এর মান হচ্ছে 1, পিটা যেটা আছে সেটাই, টি হচ্ছে 1/12, অর্থাৎ নিচে এইভাবে আমরা লিখতে পারি। আর 8টা বলে দেওয়া আছে কত? 8টা বলে দেওয়া আছে 5%, 8টা হচ্ছে 5%। তাহলে দেখো এখান থেকে 5 দিয়ে 5 × 10 20, তাহলে পি হয়ে যাচ্ছে আমাদের 12 × 24, অর্থাৎ 240 টাকা। তাহলে আমাদের সরল সুদ কষা চ্যাপ্টারে প্রতিটা অঙ্ক আমাদের সলভ হয়ে গেল। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আর ভিডিওগুলো তোমরা খুব ভালো করে দেখবে যাতে পরবর্তীকালে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে আজকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে একদমই ভুলো না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিও, যাতে তোমরা পরবর্তীকালে আরো নতুন আপডেট পেতে পারো। তাহলে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।